দেশের অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল, অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল গুলো যদি আমরা লক্ষ্য করি, একটু দেখা যাক। 5ই আগস্টের পর বাংলাদেশ এবং বাংলাদেশের নতুন সরকারের বিরুদ্ধে একের পর এক শুরু হয়েছে ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের মূল হাতিয়ার কি জানেন? এই ষড়যন্ত্রের মূল হাতিয়ার হলো গুজব। ভারতের বিরুদ্ধে বাংলাদেশ পাকিস্তান হাতে হাত মিলিয়ে ষড়যন্ত্র করছে। 1 কোটির বেশি হিন্দু শরণার্থীকে নেওয়ার জন্য সবাই মানসিক প্রস্তুতি নেন। 1947 থেকে 2024 চট্টগ্রামের হিন্দু ও বৌদ্ধরা শুধু প্রতারণা ও অমানবিক অত্যাচারের শিকার হয়েছেন। সোশ্যাল মিডিয়া এবং ভারতীয় মিডিয়াগুলোতে যদি লক্ষ্য করেন, তাহলে বাংলাদেশ এবং বাংলাদেশ সরকারের বিরুদ্ধে গুজবের কোনো কমতি রাখা হয়নি সেখানে। এই গুজব তারা ছড়াচ্ছে, এই গুজবগুলো ছড়াচ্ছে বাংলাদেশ থেকে বিতাড়িত হওয়া বাংলাদেশের স্বাধীনতার বিরোধী শক্তি। বাংলাদেশের মানুষকে যারা এতদিন লুটেপুটে খেয়েছে, তারা এই গুজব ছড়াচ্ছে এবং এর সাথে হাত মিলিয়েছে ভারতের বিজেপি সরকার। ভারত অথবা ভারতের সাধারণ জনগণ অবশ্যই বাংলাদেশের মানুষের পক্ষে ছিল এবং আছে। এই কথা আমি বলছি কারণ 1971-এর যে যুদ্ধ, সেখানে ভারত আমাদের পাশে ছিল। 2024-এর যে আন্দোলন, যে গণ অভ্যুত্থানের ফলে আমরা এই নতুন দেশ পেয়েছি, স্বাধীন দেশ পেয়েছি, এই আন্দোলনের পক্ষেও ভারতের ছাত্র সমাজ আমাদের পক্ষে ছিল। বাংলাদেশে যখন কোটা আন্দোলনের সময় হাজার হাজার ছাত্রদের মারা হচ্ছিল, ঠিক তখন ভারতের ছাত্ররাও কিন্তু বাংলাদেশের পক্ষে অবস্থান নিয়ে রাস্তায় নেমেছিল। এ কথা আমরা ভুলে গেলে চলবে না। ভারতের সাধারণ জনগণ বাংলাদেশের মানুষের পক্ষে নিয়েছিল বারবার, কিন্তু রাজনৈতিক নেতারা তাদের ফায়দা লুটার জন্য বারবার হিন্দুদেরকে মুসলমানের সামনে, মুসলমানদেরকে হিন্দুদের সামনে ধর্মের নামে দাঁড় করিয়েছে। বারবার বাংলাদেশকে ভারতের বিরুদ্ধে, ভারতের জনগণকে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে দাঁড় করিয়েছে। কিভাবে তারা সাধারণ জনগণের সেন্টিমেন্টকে পরিবর্তন করে ধর্মের উপরে আঘাত হানা হয়েছে, এই দিকে নিয়ে গিয়েছে, সেই বিষয়ে আমি আমার আগের ভিডিওতে ব্যাখ্যা করেছি। ভারতের যে মিডিয়াগুলো বর্তমানে বাংলাদেশের সরকার এবং বাংলাদেশের বিরুদ্ধে গুজব ছড়াচ্ছে, সেই মিডিয়াগুলোর ভারতের অবস্থান কি? ভারতের যখন নিজস্ব রাজনীতির বিষয়ে প্রসঙ্গ আসে, তখন কিন্তু সাধারণ মানুষই তখন বলে যে এই মিডিয়া গদি মিডিয়াতে পরিণত হয়েছে, অর্থাৎ যে মিডিয়াগুলো মোদির কথায় উঠা বসা করে। ভারতের মিডিয়ার স্বাধীনতা যে আছে, তা কিন্তু এই মোদি সরকারের আমলে হরণ হয়েছে। ভারতের স্বাধীন মিডিয়া বলতে আমরা যা বুঝি তা হলো সোশ্যাল মিডিয়া। সেখানেও দায়িত্ব নিয়ে মাত্র 2-1টি লোক আছে যারা এখনো সাধারণ এবং অথেন্টিক যে খবর সেটাই প্রচার করে, কারো পক্ষ না নিয়ে। 5 তারিখের পর থেকে আমরা ভারতের মিডিয়াগুলোর দিকে যদি লক্ষ্য করি, এই মিডিয়াগুলো বারবার কি প্রচার করে আসছিল? বাংলাদেশে ব্যাপক পরিমাণে হিন্দুদের উপরে আক্রমণ হয়েছে, কিন্তু এর আসল তথ্য কিছুটা হলেও ব্যাখ্যা করেছে দেশভক্ত নামে একটি ইউটিউব চ্যানেল। সেখানে এই তথ্যের কতটা সত্য, কতটা মিথ্যা তা তারা তুলে ধরেছে। অন্যদিকে বাংলাদেশের রাজনীতির বিষয়ে যদি বলি, ভারতের মিডিয়াগুলোতে দেখলেই আপনারা দেখবেন যে পাকিস্তান থেকে পণ্যবাহী একটি জাহাজ এসেছে, সেই জাহাজটিকে কিভাবে তারা একটি অস্ত্রের জাহাজ বলে ব্যাখ্যা করেছে। বাংলাদেশ থেকে চট্টগ্রামকে আলাদা করার তাদের যে ষড়যন্ত্র, তা তারা প্রকাশ করেছে। এই সবই চলছে ভারতের মিডিয়াগুলোর মধ্যে। অন্যদিকে রিসেন্টলি যে ঘটনাটি ঘটে গেল, চট্টগ্রামে একজন আইনজীবীকে হত্যা করা হয়েছে, তা নিয়েও তারা মিথ্যাচার করে যাচ্ছে। তারা উল্টো দাবি করছে বাংলাদেশে হাজার হাজার হিন্দুদের উপরে আক্রমণ হয়েছে। আমার জানা মতে সাধারণ কোনো হিন্দু পরিবারের উপরে আক্রমণ হয়নি। যদি কোনো আক্রমণ হয়ে থাকে, সাধারণ মানুষের ক্ষোভের কারণে সেই আক্রমণ হয়েছে 5 তারিখের পর থেকে এই পর্যন্ত সেই আক্রমণগুলো হয়েছে। বাংলাদেশে তখনকার পরিস্থিতি যদি আমরা লক্ষ্য করি, তখন শুধু হিন্দুদের নয়, তার চেয়ে বেশি আক্রমণের শিকার হয়েছে মুসলিম বাড়িগুলো, যারা আওয়ামী লীগের পক্ষ নিয়েছিল তাদের বাড়িগুলো। বাংলাদেশের বিরুদ্ধে ভারতের মিডিয়ার যে ষড়যন্ত্র, তা থামানোর জন্য বর্তমান সরকার ভারতের যে মিডিয়ার সম্প্রচার তা বাংলাদেশে বন্ধ করেছে। আরেকটি বিষয় আমরা ভুলে যাচ্ছি, তা হলো সোশ্যাল মিডিয়া। বাংলাদেশে বসে বাংলাদেশে হাজারো আওয়ামী লীগের নেতা কর্মীরা লক্ষ লক্ষ ফেক নিউজ ছড়াচ্ছে। এই নিউজগুলো যদি আমরা লক্ষ্য করি, একটু দেখা যাক। শেখ হাসিনার নামে, সচিব ওয়াজেদ জয়ের নামে, পুতুলের নামে এবং তাদের সৈনিক বলে খোলা বিভিন্ন পেজগুলো, সেখানে এবং তাদের প্রোফাইলগুলো, সেইগুলোর মাধ্যমে বাংলাদেশে বসেই তারা ফেক নিউজ ছড়াচ্ছে। কোনো দেশের সরকারের বিরুদ্ধে কোনো দেশের নাগরিক তার মতামত প্রকাশ করতে পারে, তা নিয়ে সমালোচনা হতে পারে, তার বিরুদ্ধে আন্দোলন হতে পারে।
কিন্তু সেই আন্দোলন হতে হবে সত্য ঘটনার বিপরীতে, সত্য ঘটনা যা ঘটেছে তার প্রতিবাদ। মিথ্যা ঘটনা তৈরি করে সেই নিয়ে আন্দোলন করাটা কোনো আন্দোলনের অংশ হতে পারে না। বর্তমানে সোশ্যাল মিডিয়ার যে অবস্থাটা, এইটা আমরা যদি পরিবর্তন আনতে চাই, তো সর্বস্তরের জনগণ যারা আছি সবাই মিলে এই প্রতিরোধ করতে হবে। তবে এই বিষয়ে বাংলাদেশে যাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কথা ছিল, বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী এবং যারা আইনের কাজে নিযুক্ত আছে, যারা আইন রক্ষার কাজে নিযুক্ত আছে, আইন প্রয়োগের কাজে নিযুক্ত আছে, বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল, অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল, ওনাদের দায়িত্ব ছিল এই বিষয়টা নিয়ে আদালতের দৃষ্টিগোচরে আনা, আদালতকে এই বিষয়ে হস্তক্ষেপ করার জন্য আবেদন করা, কিন্তু তারা তাদের দায়িত্ব পালন করে। ভুলে গেলে চলবে না, আপনারা কিন্তু এই সরকারের কারণেই ক্ষমতা বর্তমানে পেয়েছেন। যে দায়িত্ব আপনারা পালন করছেন তা কিন্তু এই সরকারের দেওয়া। সুতরাং আপনাদের এই দায়িত্ব যেন সরকারের বিরুদ্ধে কোনো অপপ্রচার না হয়, মিথ্যা প্রচার না হয়। প্রত্যেকটি নাগরিকের অধিকার রক্ষা করা যেমন আপনাদের দায়িত্ব, ঠিক তেমনি প্রত্যেকটি নাগরিক যেন শান্তিতে থাকতে পারে সেজন্য সরকারের বিরুদ্ধে অপপ্রচারগুলোকে এবং ষড়যন্ত্রগুলোকে থামিয়ে দেওয়া আপনাদের দায়িত্ব। আপনারা আদালতে এইসব বিষয়ে অবদান রাখতে পারতেন, কিন্তু আপনারা এখন করেননি। অন্যদিকে তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা যিনি রয়েছেন, উনি 24-এর এই গণ অভ্যুত্থানের একজন নায়ক। তার উচিত ছিল এই বিষয়ে প্রথম থেকে হস্তক্ষেপ গ্রহণ করা। এখনো সময় আছে। ফেসবুক থেকে, সোশ্যাল মিডিয়া থেকে এই ফেক নিউজগুলোকে সরানোর জন্য আপনি যথাযথ পদক্ষেপ গ্রহণ করুন। যারা এই ফেক নিউজ এবং ফেক ইনফরমেশনগুলো বারবার প্রকাশ করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন।